আমার সাথে শারীরিক সম্পর্ক জড়ানোর সময় মনে ছিল না? এখন যেই তোমার বাচ্চার মা হতে চলেছি, ঠিক তখনই তুমি তোমার আসল রূপ দেখিয়ে দিলে। নিজের আগত বাচ্চাকেও অস্বীকার করতে একবারও বিবেকে বাঁধল না। সেম অন ইউ, আরবি। ও রিয়েলি? কথাটি বলে আরাবি ধীর পায়ে রাইসার সামনে গিয়ে দাঁড়ালো। তারপর তর্জনী আঙুল দিয়ে রাইসার গাল স্লাইড করতে করতে বলল, এই আফনান আরবি টেস্ট এত বাজে না যে যার তার সাথে দৈহিক সম্পর্কে আবদ্ধ হবে। এই আফনান আরবি তার সবকিছু শুধু তার ভালোবাসার মানুষের জন্য সযত্নে তুলে রেখেছে। তাহলে সেদিন? অট্টহাসিতে মেতে উঠল আরাবি। সেই হাসি প্রতিধ্বনিত হয়ে যেন বারবার ফিরে আসছে। রাইসা একটু ভয় পেয়ে গেল, আরাবির থেকে 2 কদম পেছনে সরে গেল। রাইসার এখন বারবার মনে হচ্ছে সে ভুল করে ফেলেছে। একটু চুন থেকে পান খসলেই যেন তার মৃত্যু অনিবার্য। তারপরেও একটু সাহস সঞ্চয় করে আরাবির সামনে এসেছিল, কিন্তু আরাবির এমন হাসিতে বারবার অন্তরাত্মা থেকে যেন একটাই আওয়াজ আসছে, ভুল করেছিস রাইসা, তুই ভুল করেছিস। তার উপর একটা মিথ্যা ভিত্তিহীন রিপোর্ট সাজিয়ে নিয়ে এসেছিস। রাইসার ভাবনার মধ্যেই আরাবির হাসি থেমে গেছে। রাইসা যে ভয় পাচ্ছে তা আরাবিকে বুঝতে না দিয়ে একটু সাহস সঞ্চয় করে বলল, আমাকে না মানলে আরবি, কিন্তু বাচ্চাকেও অস্বীকার করো না। ইউ কি বললাম কানে যায়নি? যারা এক কথায় আফনান আরবির বেড পার্টনার হতে রাজি হয় সেসব মেয়েরা মূলত সস্তা আর থার্ড ক্লাস হয়ে থাকে। আর এসব মেয়েদের প্রতি আফনান আরবির কোনো ফিলিংস কাজ করে না। ফিলিংস কাজ করে না বলেও সারা রাত আমার সাথে পার করে দিলে। এখন বলছো ফিলিংস কাজ করে না, তাহলে ওই রিপোর্ট কি মিথ্যে বলছে? রাইসা রিপোর্টটা আরাবির সামনে তুলে ধরে বলল। আরাবি রিপোর্টটা হাতে নিল, ভালো করে একবার চোখ বুলিয়ে টান দিয়ে ছিঁড়ে ফেলে দিল। টাকা দিয়ে এরকম 100টা জাল রিপোর্ট তৈরি করা যায়? রাইসা তা শুনে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল। তারপরেও একটু সাহস নিয়ে পেটের উপর হাত রেখে বলল, একটা রিপোর্ট ছিলে কি আর সত্যিটা মিথ্যা হয়ে যাবে, নাকি বাচ্চাটা পেট থেকে উধাও হয়ে যাবে? আরাবি আর কিছু বলল না। পেন ড্রাইভটা বের করে সেদিনের সিসিটিভির রেকর্ডটা ফুটেজ রাইসার সামনে অন করতেই ঘাবড়ে গেল। রাইসার চোখ মুখে ফুটে উঠেছে এক মৃত্যুর ভয়। আর সে সাজানো মিথ্যা রিপোর্টটা ছিল যেন মরার উপর খাড়ার ঘায়ের মতো। আরাবি এবার ভিডিওটা অফ করে রাইসার দিকে ঘুরে তাকাতেই রাইসা কাঁদো কাঁদো মুখ করে বলল, সরি আরবি, আর আমার ভুল হয়ে গেছে, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আরাবি বাঁকা হেসে তার রিভলভার বের করে আঙুলের সাহায্যে ঘোরাতে থাকে আর বলে, এই আফনান আরবির ভার্জিনিটির দিকে যখন আঙ্গুল তুলেছ তখন তোমাকে তো মরতেই হবে। আরবি, 3-3টা গুলির শব্দ হলো আর রাইসা লুটিয়ে পড়ল ফ্লোরে। আরবি তার রিভলভার কোমরে গুজে রুম থেকে বের হয়ে গেল আর যেতে যেতে গার্ডকে বলে গেল, ফিরে এসে এই মেয়ে বা রক্ত কোনো কিছুই আর যেন না দেখি। পুরো রুম যেন আমি এসে ক্লিন পাই। শহর থেকে একটু দূরে হাইওয়ের পাশে পড়ে আছে অর্ধ উলঙ্গ একটি মেয়ের শরীর। মেয়েটির সারা দেহে জখম ও রক্তের ছোপ ছোপ দাগ। মেয়েটির চোখ নিভু নিভু খোলা, কিন্তু সম্পূর্ণ খুলে রাখার শক্তি হারিয়ে ফেলেছে। শরীর নিথর, ওঠার মতো শক্তিও নেই। ঠিক তখনই দূর থেকে দ্রুত পায়ে ছুটে এলো ইয়ানা। বেস্ট ফ্রেন্ড কম বোন বেশি তার এমন মুমূর্ষ অবস্থা দেখে সেখানে এসে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকলো। মৃত কারো উপস্থিতি টের পেতেই টিপ টিপ করে চোখ খুলে সামনে থাকা মানুষটাকে দেখার চেষ্টা করলো। উপস্থিত মানুষটাকে চিনতে পেরে কম্পিত গলায় ছোট করে বলল, ইনায়া। ইয়ানা ঝট করে মাটিতে বসে পড়ে, প্রাণপ্রিয় বান্ধবীর মাথাটা কোলে তুলে নেয়। চোখ দিয়ে অনর্গল পানি গড়িয়ে পড়ছে। কম্পিত হস্তে মৃত্যুর সারা দেহে জখমের ওপর হাত বুলিয়ে শরীর থেকে নিজের ওড়নাটা খুলে মৃত্যুর শরীরে কোনো মতে ঢেকে দিয়ে বলল, কে করেছে তোমার এত বড় সর্বনাশ? তুমি শুধু একবার নামটা বলো আমাকে। মৃত্যু আগের মতোই গলা জোর দিয়ে বলার চেষ্টা করলো। আরা। সম্পূর্ণ কথা শেষ করার আগেই মৃত্যু জ্ঞান হারালো। ইয়ানা মৃত্যুকে কথা বলতে না দেখে ওর গালে হালকা করে চাপড় দিতে দিতে বলল, মিতু, মিতু কথা বল, তোর সাথে কে করেছে এমন? কিন্তু মৃত্যু কথা বলছে না। মৃত্যুর কোনো সারা শব্দ না পেয়ে ইয়ানা ডুকরে কান্না করে ওঠে। তারপর ভাঙা ভাঙা কণ্ঠে বলল, তুই চিন্তা করিস না, তোর কিছু হতে দেব না, আমি তোর কিছু হতে দেব না, তোকে এক্ষুনি ডক্টরের কাছে নিয়ে যাব। মৃত্যুর আর কোনো নড়াচড়া না দেখে ইয়ানা সেখান থেকে উঠে একটু দূরে গিয়ে কাউকে কল দিয়ে কথা বলছে। পরপর 2টি গুলির শব্দ কর্ণপাত হতে ইয়ানা স্তব্ধ হয়ে গেল। তার শ্বাস আটকে আসছে যেন। ইয়ানা মনে মনে চাইছে
সে যা ভাবছে সেটা ভুল হোক, সে ভুল প্রমাণিত হোক। ভয়ে ভয়ে পিছনে ফিরে তাকাতে ইয়ানার হাত থেকে ফোনটা ফসকে পড়ে যায়। গুলি কোথা থেকে ছুঁড়েছে সেটা জন্য দৃষ্টি ঘোরাতেই দেখলো হাইওয়ে রাস্তার বড় এক টরেটো গাড়ি দাঁড়িয়ে আছে। চারিদিকে রাতের আধার ঘনিয়ে হালকা হালকা আলো রেখা ফুটে উঠলেও দূর থেকে গাড়ির ভিতরে অবস্থানরত মানুষটাকে তা বোঝা যাচ্ছে না। গাড়ির জানালার গ্লাস উঠিয়ে চোখের পলকে সাই সাই করে বের হয়ে গেল কালো রঙের টরেটো গাড়িটা। ইয়ানা গাড়ির পেছনের নাম্বার আর গাড়ি দেখে তার আর বুঝতে বাকি রইল না গাড়ির ভিতরের মানুষটা কে হতে পারে। কিয়ৎক্ষণ সেই গাড়ির দিকে তাকিয়ে থাকলো, তারপর কিছু একটা মনে হতেই দ্রুত মিতুর পড়ে থাকা নিথর দেহের কাছে এগিয়ে গেল। চারিদিকে রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে, মিতুর সারা শরীর ও রক্তে মাখামাখি। ইয়ানা ধপ করে মাটিতে বসে পড়ে মিতুকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বলছে, মিতু মিতু প্লিজ কথা বল বোন, আমার কথা বল না, চোখ মিলে তাকা, দেখ আমাকে, একটু দেখ না। নিজের সর্বশক্তি দিয়ে চিৎকার করে কথাটি বলল ইয়ানা, কিন্তু এতেও যেন তার কথা শুনছে না কেউ। ইয়ানা তার চোখ মুছে বলল, আজ তোর এই অবস্থার জন্য যে বা যারা দায়ী তাদের কাউকে আমি ছাড়বো না। গেট রেডি মি আহনাফ আরবি, আয়ু উইল বি টু ফেস মি ভেরি সুন। কয়েক ঘন্টা ধরে থানায় বসে আছে ইয়ানা। মৃত্যুর লাশ পুলিশ ভোরবেলায় নিয়ে এসেছে। ইয়ানা আফনান আরাবির নামে ধর্ষণ ও খুনের মামলা দিতে চাইলেও পুলিশ ফরেনসিক রিপোর্ট ছাড়া এই মামলা নিতে নাকচ করে দেয়। এমার্জেন্সি ভাবে ফরেনসিক রিপোর্ট বের করে জানা যায় মৃত্যুর শরীরে 3 থেকে 4 জনের সিমেন্ট পাওয়া যায়। পুলিশ অফিসার কুটিল হাসি দিয়ে সেই রিপোর্ট ইয়ানার দিকে বাড়িয়ে দিয়ে বলে, তোমার ফ্রেন্ড একটা নষ্ট মেয়ে ছিল, একাধিক ছেলের সাথে রাত কাটানো তার স্বভাব, আর তুমি এখন নামকরা ব্যক্তি নামে ধর্ষণ ও মার্ডারের কেস করতে চাইছো শুধুমাত্র তার রেপুটেশন খারাপ করার জন্য। পুলিশ অফিসারের কথা শুনে ইয়ানার রাগে শরীর রিরি করে উঠল। তেতে গিয়ে বলল, ফার্দার আমার বেস্ট ফ্রেন্ডের নামে আর কোনো বাজে কথা বললে এর পরিমাণ ভয়ানক হবে। আমি বলছি তো, এই ধর্ষণ ও হত্যার কাণ্ডের পিছনে আহনাফ আরবি ও তার বেস্ট ফ্রেন্ডের হাত আছে। কি প্রমাণ আছে তোমার কাছে? আমি নিজের চোখে দেখেছি। কি দেখেছো? রেপ করতে? না কিন্তু মিতু মারা যাবার আগে বলেছে, মানে আরাবি সম্পূর্ণ নাম বলার আগে জ্ঞান হারিয়েছে, আর তারপর তো ওই আরাবির সেখানে পরপর গুলি করে মেরে ফেললো আমার বান্ধবীর মতন বোনটাকে। আরবি যে গুলি করেছে তুমি তা নিজ চোখে দেখেছো? গাড়িটা যেহেতু আরাবির ছিল, তাহলে খুনটা অবশ্যই ও করেছে। অন্য একটি পুলিশ ইয়ানার উদ্দেশ্যে কথাগুলো বলল, কারণ আরাবি নিজে মিতুকে গতকালকে টেক্সট করে দেখা করতে বলেছিল। ইভেন আরাবি মিতুর সাথে একটা রিলেশনশিপে ছিল। আর সবাই জানে মিস্টার আহনাফ আরাবির চরিত্র সম্পর্কে ও তার ফ্রেন্ডের চরিত্র সম্পর্কে। তোমার কাছে কোনো প্রুফ আছে? জি অবশ্যই। ইয়ানা মিতুর পাশের ওই পার্স ব্যাগ পেয়েছিল, সেখানে মিতুর সেলফোনটাও ছিল। সেখান থেকে হোয়াটসঅ্যাপে ঢুকে মিতু ও আরাবির কনভারসেশন সহ আরো কিছু ডকুমেন্ট পুলিশকে দেখালো। পুলিশ ইয়ানার থেকে মিতুর ফোন রেখে দিয়ে বলল, তুমি এখন আসতে পারো, বিকেলে এসে লাশ আর ফোন দুইটা নিয়ে যেও, আর এতক্ষণ আমরা সব যাচাই বাছাই করে দেখব। কিন্তু বিকেলে এসে না হয় তুমি আপনার আরবি নামে মামলা করো। ইয়ানা আর কিছু না বলে থানা থেকে বের হয়ে আসলো। ইয়ানা বের হতেই পুলিশ অফিসার শয়তানি এক হাসি দিয়ে পকেট থেকে তার ফোন বের করে আকাঙ্ক্ষিত নাম্বারে ডায়াল করলো। কিছুক্ষণ রিং হতেই, হ্যালো, স্যার একটা মেসেজ ছিল আপনার নামে থানায় রেপ ও মার্ডার কেস করার জন্য। হু ইজ শি? ইয়ানা ইবনাথ। তুমি কি বলছো? আমি তাকে বিকেল আসতে বলেছি। ইভেন ভিকটিমের সাথে যে আপনার সম্পর্ক আছে, আর কালকে আপনি তাকে দেখা করতে বলেছেন, ও আরও কিছু তথ্য সংগ্রহ করা আছে, এতে আপনি একটু হলেও ফাঁসবেন, সাথে আপনার ফ্রেন্ডও। অপর পাশ থেকে শুধু অট্টহাসির শব্দ শোনা যাচ্ছে। পুলিশ অফিসার থতমত খেয়ে গেল। সে তো হাসির মতো কিছু বলেনি, তাহলে হাসছে কেন? নিজের ভাবনাকে সাইডে রেখে বলল, স্যার। আমি তোমাকে যা বলছি তাই করো। ওকে স্যার। বুঝতে পেরেছো কি করতে হবে তোমাকে? ইয়েস স্যার। স্যার বলছিলাম কি, তোমার অ্যাকাউন্টে সময় মতো চলে যাবে। ওকে। টুট টুট টুট। যা ফোন কেটে দিল, তাতে আমার কি? আমার তো যেটা দরকার সেটা তো পেয়ে গেছি। ইয়ানা বাড়িতে প্রবেশ করতেই দৌড়ে এসে বলল, আপু, কই ছিলিস সারা রাত? আর মিতু আপু কোথায়? তার খোঁজ পেয়েছিস? মিতুর কথা শুনতেই ইয়ানা তার ছোট ভাই ইনানকে জড়িয়ে ধরে ডুকরে কান্না করে বলে,
মিতু আর নেই রে ইনান। ওরা মিতুকে মেরে ফেলেছে আমার চোখের সামনে, আমি কিছুই করতে পারিনি। মিতুর মৃত্যুর খবর শুনে ইনানের চোখেও পানি। মিতুকেও তো তার ইয়ানা আপুর মতো ভালোবাসতো, আর ইয়ানার অবর্তমানে এই ছোট্ট ইনানের খেয়াল তো মিতুই রাখতো। ইনায়া কান্না মিশ্রিত কণ্ঠে বলল, আমার সাথে কেন এমনটা হয় আল্লাহ? আমি কেন শুধু আমার ভালোবাসার মানুষগুলোকে হারাই? প্রথমে বাবা মাকে, আর এখন মিতু যে আমার বোনের মতন ছিল। ইনায়া ইনানকে ছেড়ে সিঁড়ি ভেঙে ওপরে নিজের রুমে চলে গেল। ইনান সেখানেই বসে পড়ল। রুমে ঢুকতেই ইয়ানার নজরে পড়ল তার সাথে মিতুর হাস্যোজ্জ্বল একটা ছবি। ইয়ানা সেই ছবিটাকে হাতে তুলে নিল। পলকহীন সেই ছবির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বিড়বিড় করে বলল, আমি আমার বাবা মার খুনিকে শাস্তি দিতে না পারলেও তোর খুনিকে শাস্তি দিয়েই ছাড়বো মিতু, এটা আমার ওয়াদা। বিকাল গড়িয়ে সন্ধ্যা। বেশ কিছুক্ষণ ধরে থানায় এসে বসে আছে ইয়ানা। পুলিশ অফিসারের কোনো খোঁজ খবর নাই। সেখানে এক কনস্টেবল বলল, একটু বসেন, স্যার আসছে। প্রায় 1 ঘন্টা হতে চলল, কিন্তু এখনো খোঁজ নেই। ইয়ানা বসা থেকে উঠে পায়চারি করছে। পুলিশ অফিসার বাইরে থেকে এসে চেয়ারে বসতে বসতে ইনায়াকে দেখে বলল, বসুন, আপনার নাম আর কি সম্পর্কে জিডি করবেন? পুলিশের এহেন কথায় ইয়ানা বেশ অবাক হলো। অবাকতার রেশ নিয়ে ইয়ানা বলল, মানে? মানে আপনি কি থানায় ঘুরতে এসেছেন? ঘুরতে কেন আসবো? আমি মর্গে গিয়েছিলাম, কিন্তু তারা আমাকে মিতুর কোনো লাশ দেয়নি। ইভেন আপনার আর একটা অফিসার মিতুর রেপ ও মার্ডার নিয়ে কোনো কেস নিতে রাজি হচ্ছে না। কিসের রেপ মার্ডার? আর কে মিতু? এমন কোনো কেস তো আমাদের থানায় আসেনি 3-4 দিনে। পুলিশ অফিসারের কথা শুনে ইয়ানা বিস্মিত হলো। কি হচ্ছে তার সাথে? সবকিছু যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। নিজেকে বৃথা স্বাভাবিক করার চেষ্টা করে ইয়ানা বলল, দেখুন, ফাজলামোর একটা লিমিট থাকে। আমার ফ্রেন্ডের লাশ এনে দিন, আর মিস্টার আহনাফ আরাবি ও তার ফ্রেন্ডের যে আমার ফ্রেন্ডকে রেপ ও মার্ডার করেছে তার জন্য তাদের এক্ষুনি গ্রেপ্তার করুন। এই কে কোথায় আছো? কখন থেকে এই মহিলা উল্টা সিধা মুখে যা আসছে তাই বলে যাচ্ছে? মাথায় নিশ্চয়ই কোনো সমস্যা আছে। কিসের রেপ, কিসের মার্ডার? আর একজন সম্মানীয় মানুষের নামে মিথ্যা অপবাদ দিচ্ছ? আর একটা উল্টো পাল্টা কথা বলে মিথ্যা অপবাদ ও মানহানির নামে আপনাকে লোকাপে ঢুকাবো। ইয়ানা থানায় উপস্থিত সব পুলিশের দিকে তাকাতেই লক্ষ্য করলো সবার মুখেই এক অদ্ভুত হাসি লেগে আছে। পুলিশ অফিসারও তার দিকে তাকিয়ে শয়তানি হাসি হাসছে। যা বোঝার সব বোঝা শেষ তার। ইয়ানা আর কিছু না বলে আলগোছে থানা থেকে বের হয়ে আসলো। ফুটপাতের রাস্তা ধরে এলোমেলো পায়ে হাঁটছে ইয়ানা। সামনে কালো এক টরেটো গাড়ি থামতেই সম্বিত ফিরে পেল যেন। গাড়ির দরজা খুলে বড় বড় কদম ফেলে ইয়ানার সামনে গিয়ে দাঁড়ালো লম্বা চূড়া সুদর্শন এক পুরুষ। ইয়ানা কিছু বলার আগেই আরাবি বলল, এই সুইটহার্ট, থানায় গেছিলে বুঝি আমার নামে মামলা করতে? কিন্তু তারা তোমাকে পাগল বললো, তাই তো? কেউ তোমার কথা বিশ্বাস করলো না, তাই না? ইয়ানার আগে আরাবিকে চড় মারতে যাবে, ঠিক তখনই আরাবি ইয়ানার হাত ধরে ফেলে। ইয়ানা আরাবির হাত থেকে নিজের হাত ছোটানোর জন্য মুচড়ামুচড়ি করতে লাগলো। আরাবি মোহিত কণ্ঠে শুধালো, এই সুইটহার্ট, তোমার এই কোমল হাত শুধুমাত্র আমাকে আদর করার জন্য। আর হ্যাঁ, আজকে যে ভুল করেছো সেই ভুলটা আর কখনো করতে যাবে না। তাহলে এই আফনান আরাবি কি জিনিস তা তোমাকে হারে হারে বুঝিয়ে দিবে। গট ইট? আরাবি তার কথা বলে ইয়ানার হাতে তার ঠোঁট ছুঁয়ে দিল। ইয়ানার রাগে ঘৃণায় কান্না পাবার উপক্রম, তাও নিজেকে শান্ত রেখে বলল, আমার ফ্রেন্ডের লাশটা তো অন্তত আমাকে ফেরত দিন। সেটা তার নির্দিষ্ট জায়গায় পৌঁছে গেছে। মানে? মানে তার যেখানে থাকার কথা সেখানে শান্তিতে ঘুমাচ্ছে। তাকে আর কেউ ডিস্টার্ব করবে না। ইয়ানা ক্রোধিত কণ্ঠে আরাবির উদ্দেশ্যে বলল, আমি তোমাকে দেখে নেব মিস্টার আফনাফ আরাবি। খেলাটা তুমি শুরু করেছো, আর শেষটা আমি শেষ করব, তাও তোমার মৃত্যু দিয়ে। আরাবি ইয়ানার খুব নিকটে চলে আসলো। তারপর চোখে চোখ রেখে নিশালো কণ্ঠে বলল, সুইটহার্ট, আমি তো চাই তুমি শুধু আমাকে দেখো। কখন কোথায় কিভাবে দেখতে চাও শুধু আমাকে বলবে, আমি সেখানেই হাজির থাকবো। আর রইল মৃত্যু, তোমার হাতে একবার কেন, আমি তো বারবার মরতে রাজি সুইটহার্ট। কথাটা বলে ইয়ানার দিকে তাকিয়ে চোখ টিপ মারলো আরাবি। ইয়ানা কটমট দৃষ্টি নিক্ষেপ করে নিজের থেকে আরাবিকে ধাক্কা দিয়ে 2 কদম সামনে গিয়ে রিকশায় চড়ে বসলো। পেছন থেকে আরাবি জোরে চিৎকার করে বলল, সুইটহার্ট, তোমার এই অগ্নিঝরা দৃষ্টি, রাগ যে তেজ, যা আমাকে তোমার কাছে আরো টানে। বি কেয়ারফুল বেব।
কফি শপের কোনার টেবিলে বসে আছে মিতু আর ইনায়া। ইনায়ার মুখে স্পষ্ট বিরক্তির ছাপ। মিতু তাকে প্রায় জোর করে এখানে নিয়ে এসেছে, কিন্তু কেন নিয়ে এসেছে তা এখনো বলেনি। মিতু বারবার দরজার দিকে তাকাচ্ছে। ইনায়া এবার বিরক্তিকর মুখাবয়ব নিয়ে থমথমে গলায় মিতুর দিকে প্রশ্ন ছুড়ে দিল। বারবার দরজার দিকে দেখছিস কেন? কার জন্য অপেক্ষা করছিস তুই? মিতু আরো একবার দরজার দিকে নজর রাখতে রাখতে বলল, আর একটু ইয়ার, এখনই চলে আসবে। তারপর না হয় তোর সব প্রশ্নের উত্তর দিচ্ছি আমি। মিতুর কথা শুনে ইনায়া ফুঁস করে এক শ্বাস নিল। তারপর সে ব্যস্ত হয়ে গেল তার ফোনে। বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত হওয়ার পর দরজা ঠেলে কফি শপের ভেতরে প্রবেশ করলো আরাবি। তার উপস্থিতিতে সবকিছু যেন নিস্তব্ধতায় ছেয়ে গেল। উঁচা লম্বা চওড়া কাঁধ, সুঠাম দেহের অধিকারী সুদর্শন এক পুরুষ। শরীরে সাদা শার্ট জড়ানো আর তার সাথে নিখুঁতভাবে ফিট করা কালো ব্লেজার, হাতে ব্র্যান্ডেড ওয়াচ, মুখে খোঁচা খোঁচা হালকা চাপদারির আবরণ আর চুলগুলো হালকা জেল দিয়ে স্পাইক করা। সেই সাথে মুখে লেগে আছে নজর কাড়া হাসি, যা সহজেই যে কোনো রমণীর হৃদহরণ করতে সক্ষম। আরাবি ভেতরে প্রবেশ করেই আশেপাশে চোখ বুলাতেই মিতু বসা থেকে উঠে দাঁড়িয়ে হাত নাড়িয়ে আরাবিকে হাই দিল। ইনায়া হঠাৎ করে মিতুকে উঠে দাঁড়াতে দেখেই সামনের দিকে দৃষ্টি নিক্ষেপ করতে আরাবিকে দেখে কিছুটা বিস্মিত হলো। তার থেকে বেশি অবাক হয়েছে মিতুকে আরাবির সাথে দেখে। ইনায়া নজর সরিয়ে ফোনের দিকে তাকিয়ে ভাবছে, এই আরাবির সাথে মিতুর সম্পর্ক কি? বাই এনি চান্স সে যেটা ভাবছি সেটা না তো? ইনায়ার ভাবনার মধ্যে আরাবি তাদের টেবিলের সামনে চলে এসেছে। আরাবি সামনে চেয়ার টেনে বসতেই মিতু বলে উঠল, ইনায়া, এই হলো আরাবি, আফনান আরাবি। কম বেশি সবাই চেনে, তুই হয়তো চিনিস, কিন্তু আজকে তুই আরাবিকে আরও অন্য এক পরিচয়ে চিনবি। মিতুর কথায় ইনায়া এবার মাথা তুলে আরাবির দিকে এক নজর তাকিয়ে সাথে সাথে দৃষ্টি নামিয়ে নিল। আরাবি মৃদু হাসলো, তার চোখে এখনো স্থির ইনায়াতেই। বক্ষস্থলে কেমন যেন ধুকপুক ধুকপুক শুরু হয়েছে। আপনা আপনি বুকের বাঁ পাশে হাত চলে যায় আরাবির। ইনায়া আরো একবার চোখ তুলে তাকাতেই তার রাগ হতে শুরু করলো। মনে মনে তো বলেই বসলো, শালা, মেয়ে দেখলে এইভাবে তাকিয়ে থাকতে মন চায়। এমনভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে এই প্রথম কোনো মেয়েকে দেখেছে, এর আগে দেখেনি। দেখেছি, কিন্তু তোমার মতো কাউকে না। আরাবির কথায় ইনায়া সম্বিত হয়ে আরাবির দিকে তাকাতেই সেই নজর করা চিরচেনা হাসি ছুড়ে দিল ইনায়ার দিকে। মিতু আবার বলতে শুরু করলো, আরাবি, এই হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড কম বোন বেশি, ইনায়া, যার কথা আমি তোমাকে সবসময় বলি। সো বিউটিফুল। হোয়াট? আরে তুমি। মিতু এবার একটু লজ্জাই পেল, কিন্তু ইনায়ার কাছে আরাবির ব্যাপার স্যাপার ভালো লাগছে না। ওদের কথার মধ্যে ওয়েটার এসে খাবারের অর্ডার নিয়ে চলে গেল। এক্সকিউজ মি, আমি একটু আসছি। মিতু ওয়াশরুমের দিকে যেতেই আরাবি ইনায়ার উদ্দেশ্যে বলল, এটাই তো ভাবছো তোমার মনে মনে বলা কথা আমি কি করে শুনলাম? আসলে আমি কারো মুখ দেখলেই মনের কথা বলে দিতে পারি। আর যদি হয় আমাকে নিয়ে ভাবনা, তাহলে তো কোনো কথাই নেই। সরে যাও। মানে? মিতুর জীবন থেকে সরে যাও। মিতু খুব সহজ সরল একটা মেয়ে। তোমার মতন ছেলেদের মনে কি চলে এসব প্যাচ ধরার মতন ওর মাথায় কখনো আসবে না। আর হ্যাঁ, যদি কোনো ক্ষতি করার চেষ্টা করেছো তাহলে তো। ইনায়াকে সম্পূর্ণ কথা শেষ করতে না দিয়ে আরাবি প্রত্যুত্তরে ইনায়ার মুখের কাছে মুখ নিয়ে বলল, তাহলে কি করবে সুইট হার্ট? মৃত্যুর জীবন থেকে না হয়ে সরে যাব। এমনিতেও এই আফনান আরাবির এক জিনিস বেশি দিন ভালো লাগে না, আর মৃত্যুর এই সহজ সরল মনের জন্যই ওর সাথে কথা বলা। কিন্তু 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 তোমার জীবনে তুমি না চাইতেও ভুল করে আমার এন্ট্রি হয়ে গেছে। এখন তুমি কি করবে সুইট হার্ট? ইনায়া কটমট দৃষ্টি নিক্ষেপ করে বলল। হোয়াট? আরাবি কিছু বলতে যাবে তার আগে মিতুর উপস্থিতিতে ইনায়া ও আরাবি স্বাভাবিক হয়ে গেল। ঝংকার প্রতিধ্বনি তুলে ইনায়ার সেলফোনটা বাজতেই 10 দিন আগের অতীতের ভাবনা থেকে বের হয়ে আসলো ইয়ানা। স্ক্রিনে নামটা দেখেই চটজলদি কল রিসিভ করতে ওপাশ থেকে ভেসে আসলো। ম্যাম, কাজ হয়ে গেছে। গুড। শোনো, কোনো খাবার দেবে না এবং পানিও দেবে না, আর আমি যত তাড়াতাড়ি সম্ভব আসবো। ওকে ম্যাম। রাজীব, রাজীব! আরবের কণ্ঠস্বর কর্ণকুহরে পৌঁছতেই রাজীবের ভয়ে অন্তরাত্মা যায় যায় ভাব। ভীত সন্ত্রস্ত জোরে সড়ক হয়ে নিচে নেমে আসলো রাজীব। রাজীবকে দেখতেই আরবি তেড়ে গিয়ে রাজীবের শার্টের কলার ধরে। হোয়াট ডিড ইউ ডু? রাজীব স্থির ও চুপ। আনসার মি, ড্যাম ইট! রাজীব এখনো আগের ন্যায় দাঁড়িয়ে আছে, তা দেখে
আরবি রাগ কন্ট্রোল করতে না পেরে সুজের ভেতর থেকে লুকায়িত রিভলভার বের করে রাজীবের মাথায় ধরতে রাজীব হু হু করে কান্না করে উঠল। তারপর কম্পিত কণ্ঠে শুধালো, বেশি খাওয়া হয়ে গিয়েছিল। যখন বুঝতে পেরেছি কত বড় ভুল করেছি, তখন সব কিছু হাতের বাইরে চলে গিয়েছিল। তাই আমার জন্য তোমার ওপর কোনো মিথ্যা অপবাদ আসুক সেটা চাইনি বলেই মিতুকে মেরে দিয়েছি। আমার ভুল হয়ে গিয়েছে ভাই, কথাটা বলেই আরাবির পা ধরে বসে রাজীব। হু ওয়াজ ইনভলভড? ফাহাদ, নিলয়, শাকিল, তানিম। রাগে তর্জনী আঙুল দিয়ে কপাল ঘষছে আরবি। তাই দেখে রাজীব আকুতি ভরা কণ্ঠে বলল, এবারের মতো ক্ষমা করে দাও, আর কখনো এমন ভুল হবে না। তোকে কি বলেছিলাম আমি? মিতু আসলে মিতুকে বুঝিয়ে বলে দিবি যে আরাবি যা করেছে তা শুধু টাইম পাস ছিল। কারণ আমার মুখ থেকে শুনলে মিতু নিজেকে সামলে নিতে পারতো না, তৎক্ষণাৎ কিছু একটা করার চেষ্টা করতো। তাই তোদের পাঠিয়েছিলাম। আমি ভাবতেও পারছি না আমার ভাই হয়ে, আমার ফ্রেন্ড হয়ে একটা মেয়েকে, ছি, তোদের কৃতকর্মের জন্য এখন নিজের প্রতি ঘৃণা লাগছে। কথাটা বলেই গটগট করে সিঁড়ি বেয়ে নিচের কক্ষে চলে গেল আরবি। ঘড়ির কাঁটা হয়তো রাতের 10টায় স্থির, চারপাশ নীরব শুনশান রাস্তা, শুধু সময়ের ধীরালয়ের শব্দ যেন শূন্যতা ভাঙছে। ইয়ানা আনুমানিক রাত 8টার দিকে বাসা থেকে বের হয় কোনো জরুরি কাজে, কিন্তু ফেরার পথে এই মাঝ রাস্তায় তার গাড়ি বিকল হয়ে যায়। ছিমছাম রাস্তায় চারপাশে ভালোই অন্ধকার, মাঝে মাঝে সাই সাই শব্দ তুলে দু একটা গাড়ি দ্রুত বেগে চলে যাচ্ছে। ইয়ানা গাড়ি থেকে নেমে কি করা যায় ভাবছিল, তখন পেছন থেকে একটা গাড়ি এসে থামতেই হেডলাইটের আলো এসে ইয়ানার চোখে মুখে পড়তেই ইয়ানা চোখ মুখ কুঁচকে সামনের দিকে চোখ তুলে তাকায়। গাড়ির দরজা ঠেলে বের হয়ে আসলো ছিপছিপে গড়নের উঁচা লম্বা এক মানব। চেহারায় লুকিয়ে আছে এক ধরনের মাধুর্যতা, অনায়াসে যে কেউ সেই মাধুর্যতায় মুগ্ধ হতে সক্ষম। ধীরগতিতে সামনে থাকা মানবটি ইয়ানার দিকে এগিয়ে আসছে। ইয়ানা ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। ইয়ানার একবার খুব নিকটে এসে কিছুটা দূরত্বে বজায় রেখে বলল, আমি ভুল না হলে আপনার গাড়ি নষ্ট হয়ে গেছে, তাই তো? ইয়ানা মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বোঝালো। মানবটি আশেপাশে ভালো করে একবার চোখ বুলিয়ে বলল, কিছু মনে না করলে আমি আপনাকে সাহায্য করতে পারি। বাই দ্য ওয়ে, আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমি তুর্জয় শেখ। মাসখানেক হয়েছে দেশে ফিরেছি। আগে কানাডায় ছিলাম, আর এখন বাবার বিজনেস দেখছি। ইয়ানা আপাদমস্তক তুর্জয়কে ভালো করে পরখ করে নিল। দেখে তো খারাপ মনে হচ্ছে না। তুর্জয় ইনায়াকে ভাবতে দেখে বলল, এত ভেবে কি করবেন মিস? এই শুনশান রাস্তায় একা মেয়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? অঘটনের কথা তো বলা যায় না, তাই বলছি কি, আর না ভেবে আমার সাথে গাড়িতে উঠে বসুন। তাদের কথার মাঝেই দ্রুত গতির এক বাইক ছুটে গেল, সাথে বয়ে গেল এক দমকা হাওয়া। ইনায়া কিছু বলতে যাবে তার আগেই বাইক ঘুরে আবার তাদের সামনে এসে থামে। ইনায়া আর তুর্জয়ের দৃষ্টি এখন বাইকের অবস্থানরত ছেলেটার দিকে। গাড়ির হেডলাইটের আলো ও রাতের ম্লান আলোয় স্পষ্ট দৃশ্যমান বাইক রাইডারের পরনে ছিল কালো রঙের একটি স্টাইলিশ জ্যাকেট, তার সাথে রয়েছে কাঁধ ও কনুয়ের বুলেট প্রুফ প্যাড, হাতে কালো রঙের গ্লাভস যা সুন্দরভাবে বাইকের হ্যান্ডেলের ওপর স্থির, মাথায় কালো রঙের হেলমেট যা ভিসর ঢেকে রেখেছিল তার চোখের তীক্ষ্ণ চাহনির অভিব্যক্তি। ইনায়া আর তুর্জয় বেশ কৌতূহল নিয়ে তাকিয়ে আছে। বেশভূষায় বোঝাই যাচ্ছে দক্ষ কোনো রাইডার। তাদের ভাবনার মধ্যে বাইক থেকে নেমে হেলমেট খুলতেই ইনায়ার মুখ থেকে আপনা আপনি বের হয়ে আসে, আয়ু। তুর্জয় একবার ইনায়া তো আর একবার সামনে অবস্থানকারী আরাবিকে দেখে দৃষ্টিপাত করছে। আরাবি তুর্জয়কে একবার ভালো করে দেখে নিল, তারপর ইনায়ার দিকে ছুড়ে দিল প্রশ্নের বাণী। এই সুইটহার্ট, শুনশান রাস্তায় এই ছেলের সাথে দাঁড়িয়ে থেকে কি করছো? সেই কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? আর এইসব অসভ্যের মতন সুইটহার্ট বলা বন্ধ করো। তোমাকে তো আমার এমনিতেই সহ্য হয় না, আর তোমার মুখে থেকে যখন এসব শুনি তখন মনে হয় এক্ষুনি খুন করে ফেলি। সুইটহার্ট, তোমার এই চোখের মায়া আমি প্রথম দিনেই খুন হয়ে গেছি। আর তুমি যখন রাগী বা তীক্ষ্ণ দৃষ্টি আমার দিকে নিক্ষেপ করো, তখন আফনান আরাবি যেন বারবার সেই দৃষ্টিতে খুন হয়ে যায়। আর রইল আমাকে খুন করার কথা। আরাবি আরো কিছু ইনায়ার দিকে ঘেঁষে দাঁড়ায়, তারপর বলে, এই তো আমি তোমার খুব কাছে, করে দাও খুন। তোমার হাতে আমি না হয় করিব মৃত্যুকে বরণ। তুর্জয় বার কয়েক চোখের পলক ফেললো, হয়তো তার রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে, আবার হয়তো এই সময় এমন কিছু দেখবে যা তা ভাবনার বাহিরে ছিল। গলা খাকারি দিয়ে তুর্য বলল, আপনারা হয়তো একে অপরের পরিচিত। মিস, আমি তাহলে আসি।
তুর্জয় পেছন ঘুরে হাঁটা ধরতেই দুর্জয়, আমাকে একটু আমার বাসার সামনে নামিয়ে দিবেন? ইনায়ার কথাটা কর্ণধার হতেই তুর্জয়ের হাঁটার গতি থেমে যায়। ইনায়ার দিকে ঘুরে বলে, হোয়াই নট? দুজনের কথোপকথনে আরাবি রাগ কন্ট্রোল করার চেষ্টা করে ইনায়াকে বলল, সুইট হার্ট, তোমার জন্য তো আমি আছি। অযথা কেন এই বেচারাকে কষ্ট দিচ্ছ? আমি তোমাকে তোমার বাসার সামনে ছেড়ে আসবো, তাও যত্ন সহকারে। ইনায়া আরাবির দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি হেসে বলল, তোমার মতন রেপিস্টের সাথে আমি যাব, যে কিনা আমার বেস্ট ফ্রেন্ডকে রেপ করে খুন করে তারপর নিজের দাপট পুলিশদের দিয়ে লাশ এনে দাফন করে দেয়? তার সাথে আমি যাব? এইখানে বসে মরে যাব, তাও তোমার সাথে কখনো যাব না। কথাগুলো বলেই ইনায়া তুর্জয়ের সাথে তুর্জয়ের গাড়ির দিকে উঠে বসে। তুর্জয় আরাবির দিকে তাকিয়ে ওষ্ঠ বাঁকিয়ে একটা বাঁকা হাসি দেয়। আরাবি বাইকে উঠে বসে হেলমেট পরতে পরতে বলল, দুর্জয় আর যেই হোস না কেন, আমার জিনিসের দিকে হাত বাড়ানো মানে এই আরবের সাথে শত্রুতা করা। লাস্ট ওয়ান করলাম, এটাই ফার্স্ট, আর এটাই যেন লাস্ট হয়। তারপর যদি ওর আশেপাশেও দেখি তো। সম্পূর্ণ কথা শেষ না করে হাই স্পিডে বাইক ছুড়ে চলে গেল আরাবি। আর অন্যদিকে গাড়ির স্টিয়ারিং এ জোর করে হাত দিয়ে বাড়ি মারল তুর্জয়। বার কয়েক ঘন ঘন শ্বাস ফেললো, তারপর লুকিং গ্লাসটা ইনায়ার দিকে ঘুরিয়ে মনে মনে বলল, তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য সুদূর কানাডা হতে দেশে ফিরেছি, আর এই আরাবি আমাকে শাসিয়ে যায় যেন তোমার আশেপাশে না দেখি। কত কষ্ট করে তোমার গাড়ি বিকল করেছি শুধু একটু কাছাকাছি আসবো বলে, আর এই আরাবির জন্য একটু হলেই প্ল্যান চটপাট হতো। বাট এত রাতে সেই পুরানো বাংলোর সামনে কি করছিল ইনারা? কালকে এসে একবার খুঁটিয়ে দেখতে হচ্ছে তো ব্যাপারটা। কি হলো, গাড়ি স্টার্ট দিচ্ছেন না কেন? না, ভাবছিলাম তুমি ওই ছেলেকে কি সব যেন বলছিলে, রেপ, খুন। ইনায়া একটা দীর্ঘশ্বাস ফেললো। উপোস, সরি, এই যে আপনাকে ভুল করে তুমি সম্বোধন করে ফেললাম। সমস্যা নেই, বলতে পারেন। তা তো হবে না মিস, আমি একা তুমি বলবো আর আপনি আপনি করে বলবেন, ব্যাপারটা বেমানান। আপনাকেও তুমি করে বলতে হবে। হুম। যা, তোমার নামটাই তো জানা হলো না। ইনায়া, ইনায়া ইবনাথ। নাইস নেম। তা বললে না তো ওই আরাবি নামের ছেলেটা কি করছে? ইনায়া আরো একবার দীর্ঘশ্বাস ফেললো, তারপর সমস্ত ঘটনা খুলে বলল। তুর্জয় সমস্ত কিছু শুনে বলল, তুমি চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। ইনায়া মলিন হেসে বলল। ধন্যবাদ। ইনায়া বাড়ির সামনে আসতে ইনায়ার গাড়ি থেকে যখন নামতে যাবে তখন তুর্জয় আমতা আমতা করে বলল, কিছু মনে না করলে আমি তোমার নাম্বারটা পেতে পারি? ইনায়া কিয়ৎক্ষণ কিছু একটা ভেবে নাম্বারটা দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করতেই তুর্জয় গাড়ি ঘুরিয়ে নেয়। হ্যালো, শোনো। কাজ হয়ে যাবে। ফোনের লাইট কাটতেই অট্ট হাসিতে মেতে উঠল, আর তার প্রতিধ্বনিত হলো পুরো রুম জুড়ে। আই অ্যাম ব্যাক, আফনান আরাবি। তোমার সাথে লুকোচুরি খেলতে ভালোই লাগবে। পুরনো অন্ধকার গোডাউনের ভেতর একটা ভাঙা কাঠের চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় নিস্তেজ হয়ে পড়ে আছে তানিম। গোডাউনের চারপাশে ধুলোর স্তর জমে আছে, আর বাতাসে ভেসে আসছে স্যাঁতস্যাঁতে গন্ধ। তানিমের গালে হাতে পায়ে জায়গায় জায়গায় আঘাতের চিহ্ন, গালে ছোপ ছোপ রক্তের দাগ, চোখে মুখে ফুটে উঠেছে একরাশ হতাশা আর আতঙ্ক। একদিন পার হয়ে গেছে, পেটে একটা দানা তো দূরে থাক, এক ফোঁটা পানি পর্যন্ত পড়েনি। কম্পিত গলায় শুধালো, কেউ কি আছেন? আমাকে একটু পানি দিবেন? পরপর একই উক্তি বার দুয়েক আওড়ালো, কিন্তু না, কোনো সারা শব্দ আসছে না। কিছুক্ষণ পর গোডাউনের ভাঙা দরজা খট করে খোলার একটা শব্দ হলো। দরজা খুলতেই এক চিলতে আলো এসে তানিমের চোখে মুখে পড়তেই চোখ বন্ধ করে ফেলে তানিম। ন্যানো সেকেন্ড পর চোখ খুলতেই দেখলো ভাঙা দরজা ঠেলে ভেতরে এক মেয়ে প্রবেশ করছে। কিছু কদম সামনে আসতেই তানিম আরো ভালো করে চোখ মেলে দেখার চেষ্টা করলো। মেয়েটির পরনে কালো চামড়ার ট্রেন কোট যা হাঁটু পর্যন্ত নেমে গেছে, ভেতরে স্লিম ফিট কালো শার্ট যা কোমরের কাছে ঢিলে ঢালা বেল্ট দিয়ে বাঁধা, পায়ে হাই হিলের কালো বুট, আর সেই বুটের এক একটি পদধ্বনি মেঝেতে ধাতব ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে। মেয়েটির পদচারণ যেন নিস্তব্ধতাকে চিরে এক শীতল সতর্কবার্তা ছড়িয়ে দিচ্ছে। কোমরের দুই পাশে গোজা আছে রিভলভার, চুলগুলো এলোমেলোভাবে পেছনে ছাড়া। মেয়েটি সামনের দিকে পা বাড়াতে বাড়াতে এলোমেলো খোলা চুলগুলোকে হাত খোপা করার বৃথা চেষ্টা চালালো। ঠোঁটে তার গাঢ় লিপস্টিক,
আর সাথে বাজ পাখির মতো তীক্ষ্ণ চাহনি, সবকিছু মিলিয়ে মেয়েটিকে দেখে যেমন রহস্যময় লাগছে ঠিক তেমনি আতঙ্ক লাগছে। তানিম 2-3 বার চোখ বন্ধ করে আবার খুললো। তানিমের কেন জানি বারবার মনে হচ্ছে সামনে তার যমদূত উপস্থিত, এই বুঝি তার প্রাণ নিয়ে চলে যাবে। মেয়েটি তানিমের সামনে গিয়ে পাশ থেকে একটা চেয়ার টান দিয়ে পায়ের ওপর পা তুলে বসলো, যা দেখে তানিম একটু নড়ে চড়ে বসার চেষ্টা করলো, কিন্তু এত শক্ত করে বেঁধে রেখেছে যে একটু নড়ার কায়দাও নেই। রাজ, রাজ, জি ম্যাম। তোমাদের রেখেছে কিসের জন্য? কিছু কি ভুল হয়েছে ম্যাম? কথাটি অনেক ভয়ে ভয়ে বলল রাজ। রাজের প্রতি উত্তরে মেয়েটি বলল, অবশ্যই অনেক বড় ভুল করেছো। এই যে বেচারা কতক্ষণ ধরে পানি পিপাসায় কাতরাচ্ছে, পানি চাচ্ছে, কিন্তু তোমরা কেউ পানি দিচ্ছ না। এটা কি ভুল হয়নি তোমাদের? কিন্তু ম্যাম, কিন্তু আপনি তো বলেছিলেন খাবার তো দূরে থাক, পানিও যেন না দেই। ও আচ্ছা, তাহলে আমি এখন বলছি পানি দাও। হাজারো মৃত্যু পথযাত্রীর ইচ্ছা অপূর্ণ রাখতে নেই। তানিম এতক্ষণ ওদের কথোপকথন শুনলেও শেষ কথা শুনে প্রত্যুত্তরে বলল, মানে মেয়েটি চেয়ার থেকে উঠে তানিমের কাছে গিয়ে শক্ত করে দুগাল চেপে ধরে রাগে হিসিয়ে বলল, শুনতে পাসনি? তোর মৃত্যু তোকে এখানে নিয়ে এসেছে। কিন্তু আমার অপরাধ। পুরনো ভাঙা গোডাউন কাঁপিয়ে অট্টহাসিতে ফেটে উঠল। সেই হাসিতে তানিমের শরীর যেন শিউরে উঠল, শরীরের প্রতিটি লোমগুলো যেন কাটার মতো হয়ে উঠল। তানিম অপলক দেখলো কি সুন্দর মেয়ের কি বিভৎস ভয়ঙ্কর হাসি, সাথে সাথে চোখ নামিয়ে নিল। রাজ পানির গ্লাস নিয়ে আসতেই মেয়েটি রাজের হাত থেকে পানির গ্লাস নিয়ে তানিমের মুখে ধরে বেশিরভাগ পানি ফেলে দিচ্ছে। তানিম করুণ চোখে তাকালো, কিন্তু এতেও হয়তো পাষাণ মেয়েটির মন গলল না। আরও তানিমের এমন চাহনির প্রত্যুত্তরে বলল, ঠিক এইভাবে আমার মৃত্যু তোদের দিকে দৃষ্টিপাত করেছিল। দয়া হয়েছিল কি তোদের? হয়নি, তাই না? তাহলে আমার কাছে কোন দয়া চাস? মৃত্যুর নাম শুনতেই ঘাবড়ে গেল তানিম। মেয়েটি তানিমের চারপাশে ঘুরতে ঘুরতে বলল, আই ক্যান গিভ আইউ এ ওয়ান চান্স, বাট বাট তোর সাথে কে কে জড়িত তুই যদি তাদের নাম বলিস তাহলে আমি তোকে ছেড়ে দিব, না হলে। কোমর থেকে রিভলভারটা তানিমের মাথায় ঠেকিয়ে কথাটি বলল। তানিম ভয়ে শুকনো ঢোক গিলে বলছি রিভলভারটা পুনরায় আগের জায়গায় রেখে চেয়ারে বসতে বসতে বলল, গুড বয়। তানিম সেদিনের সমস্ত ঘটনা খুলে বলল, মুষ্টিবদ্ধ করে নিজের রাগ কন্ট্রোল করার বৃথা চেষ্টা চালাচ্ছে মেয়েটি। তানিমের সম্পূর্ণ কথা বলা শেষ হতেই হাই হিলের বুট জুতা থেকে ধারালো এক ছুরি টান দিয়ে বের করলো। চোখের পলকে তানিমের গলায় সেই ধারালো ছুরি চালিয়ে দিতে ফিনকি দিয়ে মেয়েটির চোখে মুখে ও বিভিন্ন জায়গায় রক্ত ছিটে গিয়ে পড়লো। কাজটা এত দ্রুত হয়েছে যে তানিম কেন উপস্থিত গার্ডরাও কিছু বুঝতে পারেনি, সময় লেগে গেছে। তানিম একবার সামনে থাকা মেয়ে ও তার গলা বেয়ে রক্ত গড়িয়ে পড়া দেখছে। মেয়েটি মুখে মুছে ছিটে আসা রক্তগুলো মুছতে মুছতে তানিমের কানের কাছে গিয়ে বলল, মৃত্যুর আগে আমার পরিচয় না জেনে গেলে মৃত্যুর পর তো একটা আফসোস থেকে যাবে, আর এই ইনায়া কখনো তার শিকারদের আফসোস রাখে না। ইয়ানা ইবনাত, আমি অন্ধকার জগতের এক অবিচ্ছেদ্য অংশ, আর এই জগতের এই রাজ্যের আমি শাসক, আমি বিচারক, আমি ন্যায়দাতা। ইনায়া একটু থামলো। তানিমের চোখ বন্ধ হয়ে আসছে, তাও জোরপূর্বক খুলে রাখার বৃথা চেষ্টা চালাচ্ছে। হয়তো সেও সম্পূর্ণ কথা শুনে তারপর শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চায়। তা দেখে ইনায়া মৃদু হাসলো, তারপর বলল, তোর আফনান আরবি যদি ড্রাগ মাফিয়া কিং হয়ে থাকে তাহলে এই ইয়ানা ইবনাত সিক্রেট মাফিয়া কুইন। আরবি যতটা ভয়ঙ্কর না, তার থেকে খাতারনাক এই ইয়ানা ইবনাত, যার আরেক নাম ব্ল্যাক মাফিয়া। ম্যাম, এ তো মরে গেছে, কি করব এখন? তানিম যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে তা ইনায়া খেয়াল করেনি। রাজের কথা কর্ণধার হতেই তানিমের দিকে তাকালো, তারপর রাজের উদ্দেশ্যে বলল, রাতের অন্ধকারে ফেলে আসো ওদের ক্লাবের সামনে, আর হ্যাঁ, খুব সাবধানে। ওকে ম্যাম। মিস্টার আফনাব আরাবি খান আমাদের সংঘর্ষে এক মহাপ্রলয়ের জন্ম দিবে, যেখানে আপনার আর আমার প্রতিটি পদক্ষেপে হবে ভাঙন আর শূন্যতার সূচনা। আপনি যদি হন বরফলোভী, তাহলে আমি হব লালাভ বিভীষিকা। আমাদের মুখোমুখি বয়ে আনবে প্রলয়ের ধ্বংসশীলা। পুরো ঢাকা শহর চিরুনি তল্লাশি করা হয়েছে, তবুও তানিমকে খুঁজে পাওয়া যায়নি। শেষ আপডেট ছিল শুধু এতটুকু, ঝড়ের গতিতে কে
কোনো এক গাড়ির ভেতর তানিমকে তুলে নেওয়া হয়েছে। কে বা কারা ও কেন নিয়েছে তা এখনো কোনো সুরাহা মেলেনি। আফনান তার নির্দিষ্ট আসনে বসে নেত্রপল্লব বন্ধ করে গভীর চিন্তায় মগ্ন। কার এত বড় সাহস আফনান আরাবির সাথে শত্রুতা করার চেষ্টা করছে? দম আছে বলতে হয়। আফনানের ভাবনার মধ্যেই সোহেল এসে উপস্থিত হলো। কারো উপস্থিতি টের পেতেই আরাবি তার নেত্রপল্লব খুলে শুধালো। কোনো আপডেট পেয়েছো কি? না বস। আফনান রাগান্বিত হয়ে বসা থেকে উঠে দাঁড়ালো, তারপর সবার উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলল, কালকে সকালের মধ্যে যদি আমার ভাইয়ের কোনো খবর না পাচ্ছি, দেন আই উইল শুট এভরিওয়ান। সোহেল শুকনো এক ঢোক গিলে চলে গেল। আরাবি কোনো কিছুতে রাগ কন্ট্রোল হচ্ছে না। হুট করে মাথায় জেঁকে বসলো ইয়ানা। এই মুহূর্তে যদি এই মেয়ের সাক্ষাৎ সে না পায় তাহলে তার রাগ কন্ট্রোল করা বা নিজেকে কন্ট্রোল করা মুশকিল হয়ে যাবে। তাই আরাবি আর কোনো কিছু না ভেবে সোজা গাড়ি নিয়ে বের হয়ে গেল। ইনায়ের বাসার সামনে আসতেই খেয়াল করলো তুর্জয়ের গাড়ি দাঁড়ানো। আরাবি গাড়ির উইন্ডো নামিয়ে সেদিকে বাজ পাখির ন্যায় তীক্ষ্ণ চোখে দৃষ্টিপাত করেছে। মিনিট পাঁচেকের মধ্যেই তুর্জয় ও ইয়ানা বাড়ির ভেতর থেকে বের হয়ে আসে। তুর্জয় গাড়ি স্টার্ট করে চলে যেতেই আরাবি ইয়ানার সামনে গিয়ে দাঁড়ায়। হুট করে আরাবিকে নিজের সামনে দেখে ইয়ানা একটু চমকে উঠল, তারপরেও নিজেকে সামনে নিয়ে বলল, সমস্যা কি তোমার? এখন দেখি আমার বাড়ির আশেপাশেও ঘোরাঘুরি করছো। সুইটহার্ট, সুইটহার্ট, তোমার এই মায়াবী মুখশ্রী আদলটা না দেখলে না আমার বুকের মধ্যে কেমন যেন তোলপাড় শুরু হয়ে যায়। আমার পিছু নোয়া ছেড়ে দাও, না হলে জানে মেরে দিব। এইভাবে বলো না সুইটহার্ট, তোমার এই ঝাঁঝালো কণ্ঠে এত সুন্দর করে বললে শুধু জান কেন, স্বইচ্ছায় হার্ট, কিডনি, লিভার, ফুসফুস সব তোমাকে দিয়ে দেব। তোমার যা যা দেওয়ার ইচ্ছা তা সব দাও, তারপরেও না তুমি বাঁচতে পারবে না। আর এই আমাকে আমার জায়গা থেকে এক চুলও সরাতে পারবা না। সরো না তাহলে। কথাটা বলতে বলতে আরাবি ইনায়ার দিকে পা বাড়াচ্ছে আর ইনায়া পিছাতে পিছাতে বাড়ির গেটের সাথে আটকে গেল। আরাবি এক হাত গেটের উপর রাখতেই ইনায়া বলল, ভুলেও আমার দিকে আসতে চেষ্টা করবে না, তাহলে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিব। সুইটহার্ট, কি বললে তুমি এটা? আমি তোমার কাছে যাবো আর তুমি আমাকে জ্বালিয়ে দিবে? আরাবি কথা বলতে বলতে ইনায়ার আরো একটু কাছে গেল, তারপর বলল, এত কাছে নাকি আরো কাছে? বলো না সুইটহার্ট। ইনায়া আরাবিকে ধাক্কাতে ধাক্কাতে বলল, দূরে সরো, দূরে থাকো আমার থেকে, না হলে আমি তোমার। ইনায়ার মুখের কথা ছিনিয়ে নিয়ে আরাবি বলল, জান নিয়ে নেবে? নিয়ে নাও, আমি ভয় পাই না কিছুতে। তুমি চাইলে হাসতে হাসতে আমি আমার জান দিয়ে দেবো সুইটহার্ট। আর ইউ ম্যাড? অফ কোর্স আই অ্যাম ম্যাড, শুধু তোমার জন্য। একজন রেপিস্ট, একজন খুনি তুমি। তোমার আপদ মস্তক জুড়েই খারাপের ছড়াছড়ি। আমি খুনি হতে পারি, খারাপ হতে পারি, কিন্তু রেপিস্ট না। সজ্ঞানে তো দূরে থাক, অজ্ঞানেও আমি কখনো কোনো মেয়েকে স্পর্শ করিনি। কথাগুলো বলতে বলতে আরাবি তর্জনী আঙ্গুল দিয়ে ইনায়ার গাল স্লাইড করতে করতে বলল, ইউ নো বেবি, আমি এখনো ভার্জিন। তোমার বিশ্বাস না হলে টেস্ট করে দেখতে পারো। কথাটি বলে ইনায়ার দিকে চোখ টিপ মেরে কিছুটা দূরে সরে আসলো। ইনায়ার আগে কটমট দৃষ্টি নিক্ষেপ করে বলল, অসভ্য। আর কি যেন বলছিলে? খারাপ? ইউ মিন ডেভিল? হো হো, তুমি এমন ভাবে বলছো যেন তুমি কখনো খারাপ কাজ করোনি সুইটহার্ট। হ্যাঁ, আমি খারাপ। খারাপকে আঁকড়ে ধরে চলি, কিন্তু তোমার মতো নিজের খারাপ সত্তাকে লুকাই না। তোমাদের সাথে কথা বলাটাই হচ্ছে বোকামি। তোমার মতন অসভ্য লোকদের আমি শুধু ঘৃণা করি, ঘৃণা। শুনতে পেরেছ? কান খুলে শুনে রাখো, ঘৃণা করি। সুইটহার্ট, আজকে যে মুখে বলেছ ঘৃণা করি, সেই মুখে একদিন বলবে ভালোবাসি। ইনায়া আর কিছু না বলে বাড়ির ভেতর প্রবেশ করলো আর আরাবিও ইনায়ার যাওয়ার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে চলে আসে। ভোরের আলো সবেমাত্র ধরণীতে আশ্রে পড়েছে। আরাবি উদাম শরীরে উপুর হয়ে ঘুমিয়ে আছে, পিঠ অবধি সাদা চাদরে ঢাকা। তার মুখে গভীর ও শান্তির ঘুমের প্রশান্তি ফুটে উঠেছে, কিন্তু এই নিস্তব্ধতায় আরবির শান্তির ঘুম যেন কারো সহ্য হলো না। হঠাৎ করে কর্কশ শব্দে ফোন বেজে উঠল, ভেঙে দিল আরবির শান্তির ঘুম। আরবি ঘুমু ঘুমু চোখে হাতে বেড সাইডে টেবিল থেকে ফোন তুলে কানে ধরতেই এক ঝটকায় শোয়া থেকে উঠে বসলো। পলকের ভেতর যেন সব ঘুম আরবির চোখ থেকে উবে গেছে। ঝটপট বিছানা ছেড়ে কাভার থেকে একটা টি শার্ট গায়ে জড়িয়ে নিল আর কালো জ্যাকেট পরতে পরতে গাড়ির চাবি নিয়ে খুব দ্রুত বের হয়ে গেল।
আরবি ক্লাবের সামনে পৌঁছতেই দেখলো তার গার্ডরা তানিমের নিথর দেহকে ঘিরে দাঁড়িয়ে আছে। পরিস্থিতি যেন মুহূর্তে থমকে গেল। আরবি দ্রুত গাড়ি থেকে নেমে তানিমের সামনে গিয়ে দাঁড়ালো। একবার তানিমের দিকে তাকিয়ে তার চোখে ভাই হারানোর শোক, ক্ষোভ আর রাগের আগুন জ্বলে উঠলো। গার্ডদের দিকে তাকিয়ে হুঙ্কার ছেড়ে বলল, কে কে আমার ভাইকে এখানে মেরে ফেলে রেখে গেছে? আর তোমরা কোথায় ছিলে? আনসার মি, ড্যাম ইট! আরবির কণ্ঠে ফুটে উঠেছে ভাই হারানোর যন্ত্রণা আর ক্রোধের মিশ্রণ, যেন চারপাশের পরিস্থিতিকে ভারী করে তুলছে। গার্ডরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কেউ আরবির সামনে মাথা তুলে দাঁড়িয়ে থাকার সাহস পাচ্ছে না। আরবি আবার হুঙ্কার ছেড়ে বলল, স্পিক আপ! নো ওয়ান শুড স্টে সাইলেন্ট, আদারওয়াইজ আই উইল শুট এভরিওয়ান। একজন ভয়ে ভয়ে মুখ খুলল। বস, আমরা দুজন আজকে ক্লাবে ছিলাম। হুট করে একটা গাড়ি থামার শব্দ শুনলাম, আর তারপরে কিছু একটা ছুঁড়ে ফেলার শব্দ শুনতেই আমি আর সোহেল বাইরে বের হয়ে আসি। তৎক্ষণাৎ গাড়ি এখান থেকে চলে যায়। কি ফেলে রেখে গেছে সেটা দেখতে এসেই দেখলাম আপনার ভাই তামিমকে কে বা কারা যেন মেরে ফেলে গেছে। আর সাথে সাথেই আপনি সহ বাকি গার্ডদের খবর দেওয়া হয়। নীলের কথা শেষ হতেই সোহেল আরবির হাতে একটা চিরকুট ধরায় দিল। আরবি প্রশ্নবিদ্ধ চাহনি দিতেই সোহেল তা দেখে বলল, বস, আমরা এখনো খুলে দেখিনি। এর ভিতর কি আছে তা কেউ জানে না, আপনার জন্য রেখে দিছি। আরবি চিরকুট খুলতেই গোটা গোটা অক্ষরে লেখাগুলো ভেসে উঠল। কি অবাক হচ্ছ? তোমার এলাকায় তোমার মতো ড্রাগ মাফিয়ার ডেরা থেকে তোমার নাকের ডগায় বসে তোমার ভাইকে খুন করে দিলাম, আর তুমি বুঝতেও পারলা না? সবে তো শুরু মিস্টার আফনান আরাবি। তোমার নাকের ডগায় বসে আরো অনেক খেলা দেখানোর বাকি আছে। আরবি ভাবছে বিএম এর মানে কি, আর কার এত বড় দুঃসাহস যে তার ভাইকে খুন করে আবার তাকে চ্যালেঞ্জ করছে। দম আছে বলতে হবে। আরবি বিড়বিড় করে বলল, খেলা যখন তুমি শুরু করে দিয়েছো, তাহলে আমিও দেখবো এর শেষ কোথায়। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। মৃত মারা যাওয়ার আজকে 3 দিন। ইনায়া বাড়িতে ছোটখাটো এক মিলাদের আয়োজন করেছে। বড় বড় আলেম ও কিছু এতিম বাচ্চাদের সাহায্যে কোরআন খতম দেওয়ার ব্যবস্থা করেছে। ইনান বোনের হাতে হাতে কাজ করে দিচ্ছে। মৃত্যুর মৃত্যুতে যেন ইনায়ার কষ্ট হচ্ছে, ঠিক তেমনি ইনানেরও কষ্ট হচ্ছে। ইনায়া বেশিরভাগ সময় বাহিরে থাকে কাজের জন্য। ইনায়ার অবর্তমানে ইনানের দেখাশোনা সব করতো মিতু। ইনায়ার প্রতি যেমন টান ভালোবাসা ইনানের, তেমনটাই ছিল মিতুর উপর। ইনান তখন সবে ক্লাস 7 কিংবা 8-এ উঠেছে। ঠিক তখন মিতু তাদের বাসায় আসে। একদিন স্কুল থেকে ফিরে জীর্ণ শীর্ণ অবস্থায় মিতুকে সোফায় বসে থাকতে দেখে ইনান সেদিন ইনায়ের কাছে জানতে চায়। ইনায়া প্রতিউত্তরে বলেছিল, এটাও তোমার আরেকটা বোন। এরপর থেকে বাপ মা হারানো ইনানের জগৎ বলতে 2টি মানুষ ছিল, এক তার ইনায়া আপু আর এক তার মিতু আপু। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, নরপিচাস আর হায়নার শিকার হয়ে অকালেই মিতুকে বেলি ফুলের মতো ঝরে যেতে হলো। রয়ে গেল শুধু তার ক্ষণস্থায়ী কিছু স্মৃতি। ইনানের আকাশ পাতাল ভাবনার মধ্যে ইনায়ার আওয়াজ কানে ভেসে আসলো। ইনান চোখের পানি মুছে বলল, আসছি আপু। ইনান ইনায়ের কাছে আসতে ইয়ানা কিছু খাবারের প্যাকেট ইনানের হাতে ধরিয়ে দিয়ে বলল, রাস্তার পাশে যেসব পথশিশু আছে তাদের হাতে একটা করে ধরিয়ে দিয়ে আসবে। ইনান মাথা ঝাঁকিয়ে ঠিক আছে আপু বলে বের হয়ে গেল। বাসা আপাতত ফাঁকা, সবাই চলে গেছে। ইনানের হাতে প্যাকেটগুলো ধরিয়ে দিয়ে হাতের কিছু কাজ শেষ করে এবার স্বস্তির নিঃশ্বাস নিল। সোফার ওপর গা এলিয়ে বসতেই মুঠোফোনের ভাইব্রেট শব্দ হতে শুরু করলো। ফোন রিসিভ করতেই ইনায়া বলল, ওদিকের খবর কি রাজ? ম্যাম, দাফন হয়ে গেছে, কিন্তু অবস্থা ভালো না। আরাবির বাবা চাচা ভেঙে পড়েছে। আর আরাবি? ম্যাম, তার মুখায়ব দেখে কিছু ঠাওর করা যাচ্ছে না, কিন্তু এতটুকু বুঝতে পারছি ভিতরে ভিতরে ভয়ানক কিছু শক করছে। আচ্ছা, তুমি থেকো না, গোপন গুপ্তচর রাখো রাজ। তুমি আমার সব, তোমাকে সাবধান থাকতে হবে আরাবির থেকে। ম্যাম, আপনি আমাকে নিয়ে কোনো চিন্তা করবেন না। ঠিক আছে, তারপরেও সাবধানে থাকো। এখন আমি রাখছি। কল কাটতেই সোফার ওপর ছুঁড়ে ফেললো ফোন। তারপর অট্ট হাসিতে ফেটে পড়লো ইনায়া। কিয়ৎক্ষণ হেসে তারপর হাসি থামিয়ে বলল, এবার বুঝবে আরাবি, কাছের মানুষ হারানোর যন্ত্রণা। এবার তুমি হাড়ে হাড়ে টের পাবে।
আমি একজনকে হারিয়েছি আর তুমি তোমার ভাই ব্রাদার বন্ধু সব সব হারাবে। আর সব শেষে তোমার মরতে হবে, কারণ তুমি তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা না করে তাদের ভুল ঢেকে রাখার চেষ্টা করেছো। কিছুক্ষণ আগেই খান বাড়ির কনিষ্ঠ পুত্র তামিমকে দাফন করে আসলো। বাড়ির পরিবেশ এখন থমথমে। আরবি তার নির্দিষ্ট আসনে বসে চোখ বন্ধ করে তর্জনী আঙুল দিয়ে বারবার কপাল স্লাইড করছে। রাজীব তার বাবা মাসুদ খানকে সামলাচ্ছেন। পুত্র হারা পিতার শোক বেশি। ফাহাদ, নিলয়, শাকিল মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আসাদ খান এতক্ষণ চুপচাপ বসে থাকলেও এবার বসা থেকে উঠে দাঁড়ালেন। তারপর রাজীব সহ বাকিদের উদ্দেশ্যে বলল, গর্ধবের দল এক একটা। এতজন মিলে একটা মেয়েকে রেপ যখন করে ফেলেছিস, তখন খুন করে বা জ্যান্ত মাটিতে চাপা দিতে পারিসনি, তা না করে ফেলে রেখে গেছিস। আর তোদের জন্য আমার সোনার টুকরো ছেলেকে হারাতে হলো। আমি শিওর এটা ওই মেয়ের কারো কাজ, যে প্রতিশোধ নেওয়ার জন্য আমার ছেলেকে খুন করে দিয়েছে। শাকিল মাথা উঁচু করে বলল, আঙ্কেল, আমরা সব খবর নিয়েছি এতক্ষণে। ওই মৃত মেয়েটার আগে পিছে কেউ নাই, একেবারে এতিম। বছর কয়েক আগে ইনায়ার সাথে সাক্ষাৎ হয়, আর এরপর থেকেই ওর বাড়িতেই থাকতো। ইনায়াটাকে? ইনায়া ইবনাত। ইনান ইন্ডাস্ট্রির একমাত্র অন্যার, কিন্তু শুনেছিলাম থানায় গিয়েছিল আরাবির নামে জিডি করতে। ওই মেয়ের ধারণা আরাবি মৃতকে রেপ করে খুন করেছে, কিন্তু থানা থেকে পুলিশ আরাবিকে কল দিয়ে সব বলে দেয় এবং কোনো অভিযোগ গ্রহণ করেনি। আরও মেয়েটাকে পাগল, উন্মাদ, অক্ষয়িত করে থানা থেকে বের করে দেওয়া হয়েছে। এটা তাহলে ওই মেয়ের কাজ? এই মেয়ে আমার বংশের ছেলেকে মেরেছে। আরবি এতক্ষণ চোখ বন্ধ করে হলমে উপস্থিত থাকা সকলের কথা খুব মনোযোগ সহকারে শুনছিল, কিন্তু বাবার মুখে ইয়ানা খুন করেছে, ইয়ানার খুনি এটা মানতে নারাজ। তাই মুখ খুলে বলল, বাবা কি বলছো এসব? ওর মতো সাধারণ একটা মেয়ের এত বড় কলিজা বা সাহস কোনোটাই হবে না মাফিয়ার ভাইয়ের দিকে হাত বাড়ানো। শহরের সবাই যেখানে মাফিয়া আফনান আরাবির নাম শুনলে ভালো খারাপ সবাই ভয় কাঁপে, আর সেখানে একটা মেয়ে হয়ে এটা অসম্ভব। সব কিছু এত সহজভাবে নিও না আরাবি। তুমি যাকে সাধারণ মনে করছো, হয়তো সে একদিন তোমার আর তোমার তিলে তিলে করা মাফিয়া রাজ্যের ধ্বংসের কারণ হতে পারে। তোমার ছেলে ধ্বংস হয়ে গেছে বাবা। সেই মেয়ের চোখে তোমার ছেলে তার ধ্বংস ছাড়া আর কিচ্ছু দেখছে না। যে করেই হোক, যেভাবেই হোক, হয়তো আপোষে না হয় ছিনিয়ে সবকিছুর ঊর্ধ্বে আমার ওই মেয়েকে চাই, মানে চাই। কথাগুলো বলে প্রস্থান করলো আরবি। আসাদ খান বুঝতে পারলো তার পাষাণ হৃদয়ের অধিকারী ছেলে এত বছরেও কোনো মেয়ের জন্য এমন বাবার মুখে তর্ক করেনি, আর সেই ছেলে আজকে 10 কথা শোনায় দিতে একবারও ভাবলো না সেই মেয়ের জন্য। আর কি সব বলে গেল। এই মেয়ে কি এমনি সুবিধার লাগছে না? আর আমি যা ভাবছি তা যদি সত্যি হয় তাহলে তো না, আর কিছু ভাবতে পারছে না আসাদ খান। আরবি যে তার কাছে কি একমাত্র সেই জানে, আর এই ছেলের এক চুল পরিমাণ ক্ষতি সেটা নিজ চোখে দেখার ক্ষমতা তার নেই। ফাহাদ, নিলয়, শাকিল, ওই মেয়ের সব আপডেট চাই, যেভাবেই হোক কোনো কিছু যেন বাদ না পড়ে। খোলা আকাশের নিচে গাড়ির ওপর শুয়ে আছে আরবি। মাথার উপর বিশাল আকাশ, আর তার বুকে জ্বলজ্বল করছে অসংখ্য তারা, আর তার মধ্যে মস্ত এক থালার মতো চাঁদ, যার আলোয় আলোকিত করে রেখেছে আধার রজনী। চোখ বন্ধ করে কপালের উপর হাত ঠেকিয়ে রেখেছে আরবি। চোখ বন্ধ অবস্থায় ভেসে উঠলো ইয়ানার মায়াবী মুখশ্রী। আরবি ঝট করে নেত্রপল্লব মিলে ধরলো, তারপর মনে মনে আওড়ালো, সুইট হার্ট, কি আছে তোমার মধ্যে যা আমাকে বারে বারে চুম্বকের মতো আকর্ষণ করে? তুমি প্রথম সেই নারী যাকে দেখলে আমি আউট অফ কন্ট্রোল হয়ে যাই। বারবার ছুঁয়ে দিতে ইচ্ছে হয় তোমায়, হারিয়ে যেতে ইচ্ছে করে তোমার ওই গোলাপি রাঙা কুষ্ঠের গভীর অতলে। কফি শপে বসে আছে তুর্জয়, ইয়ানা টেবিলের উপর ধোয়াটা কফির মগ, আর তাদের মাঝে ছড়িয়ে আছে পিনপতনের নীরবতা। তুর্জয় নিষ্পলক নয়নে ইয়ানার দিকে তাকিয়ে আছে। ইয়ানা যদি সেই চোখে চোখ রাখতো তাহলে হয়তো তুর্জয়ের চোখের ভাষা বুঝতে সক্ষম হতো। ইয়ানা কফির কাপে চুমুক দিতে দিতে বলল, এভাবে কি দেখছো তুর্য? তোমাকে হোয়াট? কিছু না। ইয়ানা তুর্জয়ের দিকে সুদৃষ্টি নিক্ষেপ করতে তুর্জয় আমতা আমতা করে বলল, এভাবে তাকিয়েও না প্লিজ। ইয়ানা কপালে ভাঁজ ফেলে ভাবুক ভঙ্গিতে বলল, কেন? তুর্জয় বুকের বাঁ পাশে হাত রেখে বলল, এই যে এখানে এসে লাগে। ইয়ানা সরু দৃষ্টি আরো তীক্ষ্ণ করলো, তারপর তুর্জয়ের প্রত্যুত্তরে বলল, আর ইউ ফ্ল্যাটিং মি? ইয়ানার কথা শুনে
তুর্জয় অষ্টদলের কোণে চমৎকার এক হাসি এনে তারপর শুধালো। এটা কি তোমার প্রশ্ন নাকি উত্তর? ইয়ানা দৃষ্টি সরিয়ে ফেলল। এভাবে হাসার মানে হয় না তুর্য, তোমার হাসি আমাকে বিব্রত করে তুলছে। তুর্জয় এবার একটু বেশ মজার ছলে নিয়ে বলল। আই ইউ সিরিয়াস ইনারা? তোমার মতো মেয়ে যে কিনা কঠিন কিছুতেও বিভ্রান্ত হয় না, আর সে আমার সামান্য হাসিতে বিভ্রান্ত হচ্ছে। ইয়ানা আস্তে স্বরে বলল। হুম। তুর্জয় এবার বেশ গম্ভীর গলায় বলল। তাহলে বিভ্রান্তি দূর করি নাকি একটু ঝুলিয়ে রাখবো? ইয়ানা বিভ্রান্ত স্বরেই বলল। তুমি কি জানো তুমি যেটা বলতে চাইছো সেটা কখনোই সম্ভব না। তুর্জয় এবার ইয়ানার চোখে চোখ রেখে বলল। আদৌ কি তাই ইনায়া? ইয়ানা কিছু বলতে যাবে তার আগেই চেনা পরিচিত কণ্ঠস্বর কর্ণকুহর হলো। বাহ, কফি শপে কেমিস্ট্রি ক্লাস চলছে, ভালোই তো, মন্দ না। ইয়ানা ও তুর্জয় ভেসে আসা কণ্ঠের মালিককে দেখার জন্য সামনের দিকে তাকাতে দেখলো আরাবি দাঁড়িয়ে আছে, আর তার পেছনেই কফি শপে দরজা ঠেলে প্রবেশ করলো ওর বন্ধুরা। ভেতরে প্রবেশ করতেই রাজীব কফি শপে উপস্থিত থাকা হাতে কোনো কয়েকজনের দিকে ইশারা করতে তারা হুড়মুড়িয়ে বের হয়ে গেল। হইচই পরিবেশটা হুট করে নিস্তব্ধতায় ছেয়ে গেল। আরবির দৃষ্টি ইনায়াতে সীমাবদ্ধ। পলকবিহীন আরো কিছুক্ষণ তাকিয়ে থাকার পর হঠাৎ করে ঠোঁট বাঁকিয়ে মৃদু হেসে উঠল আরবি। ইয়ানা ভ্রু কুঁচকে আরবির দিকে তাকালো, তারপর আস্তে আস্তে বলল। এরা এখানে কি করছে? অন্যদিকে তুর্জয়ের আগে ফুঁসছে, হাত মুষ্টিবদ্ধ করে চোখ বন্ধ করে বড় বড় শ্বাস ফেলছে আর নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। কিন্তু ইয়ানার বলা কথা কর্ণধার হতেই শান্ত ভঙ্গিতে বলল। এদের উদ্দেশ্য কি সেটা এখনই জানা যাবে, একটু অপেক্ষা করো। কিন্তু এর মধ্যেই আরবি তাদের টেবিলে এগিয়ে এলো। পেছনে তার বন্ধুরা একটু দূরে দাঁড়িয়ে, চোখে মুখে ফুটে উঠেছে শয়তানি হাসি। তারা হয়তো এখনো কোনো তামাশা দেখবে যা খুব চমকপ্রদ হবে। তাদের হাসির সেটাই আভাস পাওয়া যাচ্ছে। আরবি তার বাইকের চাবি আঙুলের সাহায্যে ঘোরাতে ঘোরাতে বলল। কিরে সার্কাসের জোকার, তোকে না সেদিন ওয়ার্ন করলাম, বারবার না বলে দিলাম ইনায়ার আশেপাশে যেন তোকে আর না দেখি? তুর্জয় বর্ষা থেকে উঠে দাঁড়িয়ে আরবির উদ্দেশ্যে বলল। তুই বললেই কি আমার শুনতে হবে? আর তুই কে বারণ করার? আরবি এবার ইনায়ার দিকে তাকিয়ে ঠোঁটের কোণে মৃদু হাসি ঝুলিয়ে বলল। সুইট হার্ট, তুমি তাকে বলনি তোমার দিকে তাকানোর ফলে আমি একজনের চোখ দুটোই উপরে ফেলেছি? তোমার বলা উচিত ছিল। ভুল করে একজনের হাত তোমার অন্যায় স্পর্শ করেছিল, তার জন্য আমি তার দুটো হাতই কেটে ফেলেছি। আর এখানে এই জোকারটা তোমার সাথে চিপকে আছে, তাহলে একে তো জানে মেরে দিতে এই আরবির 1 মিনিটও লাগবে না। আরবির কথাগুলো বলতে ইনায়া ডুব দিল অতীতে। অতীত ইনায়া শপিং মলের একটা দোকানে ঢুকে ড্রেসের নতুন কালেকশন দেখায় ব্যস্ত ছিল। তার মধ্যে কিছু ড্রেস হাতে তুলে নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে যাচাই করছিল। হুট করেই তার নজরে এলো একটা ছেলে কিছুটা দূরে দাঁড়িয়ে স্থির দৃষ্টিতে তাকিয়ে দেখছে। ইনায়া সেদিকে পাত্তা না দিয়ে আরো কিছু ড্রেস দেখছে, আর ক্ষণে ক্ষণে সেই ছেলের বেগের দিকে নজর রাখছে। ছেলেটি এখনো তার দিকে আগের নাই তাকিয়ে আছে। ঠিক তখনই বাহির থেকে আগমন ঘটলো আরবির। পুরো দোকানটায় একবার চোখ বুলালো, তারপর নজর দিল ইনায়ার দিকে। ইনায়া আরবিকে দেখেও না দেখার ভান করে নিচের কাজে ব্যস্ত। ততক্ষণ দোকানের দায়িত্বরত একজন এসে আরবির উদ্দেশ্যে বলল। আরবি কোনো কিছু না বলে ইনায়ার দিকে তাকিয়ে থাকা ছেলেটির দিকে ধীর পায়ে এগিয়ে গেল। হঠাৎ করে নিজের সামনে কাউকে আবিষ্কার করাতে ছেলেটা কিছুটা ভড়কে গেল। নিজেকে স্বাভাবিক করে ভালো করে সামনে আসা অবস্থা করা মানুষটার মুখ দেখতেই কিছুটা আতঙ্কিত হলো। কণ্ঠে জড়তা নিয়েই বলল। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আরবির চোয়াল শক্ত হয়ে আসলো এবং চোখে মুখে ফুটে উঠল এক ধরনের শীতল রাগ। আরবির ছেলেটির কথার জবাব না দিয়ে শান্ত ভঙ্গিতে জিজ্ঞাসা করলো। কি করছিলে? ছেলেটি আরো একটু ভড়কে গেল, থতমত খেয়ে বলল। কই কি করছিলাম? সেটাই তো জানতে চাইছি যে কি করছিলে। আরবির কণ্ঠস্বর শান্ত হলেও তা গম্ভীর ও ভয়ঙ্কর শোনাচ্ছিল। দোকানের সব স্টাফরা জড়ো হয়ে গেছে ততক্ষণে। ইনায়া চুপ হয়ে আরবির কার্যকলাপ পর্যবেক্ষণ করছে। আরবির কথায় ছেলেটি এবার বেশ ভয় পেয়ে গেল। ভয়ের জর্জরিত কণ্ঠে বলল। আমার ভুল হয়ে গেছে স্যার, এমন ভুল আর কখনোই হবে না। আরবির মুখে ফুটে উঠল ক্রূর হাসি। ছেলেটির আপাতমস্তক দেখে বলল।
ভুল যখন করেছো শাস্তি তো তখন পেতেই হবে। মানে এরপর কেউ কোনো কিছু বুঝে ওঠার আগে আরবি ছেলেটার কলার চেপে ধরে এক হাত দিয়ে তার মাথার পেছন ঠেলে দিল আর অন্য হাত দিয়ে তার চোখ বরাবর আঙুল চালিয়ে দিল এমন ভাবে যে ছেলেটি আকাশ পাতাল কাঁপিয়ে আর্তনাদ করে উঠল। আমার ব্যক্তিগত জিনিসের ওপর আমি কারো নজর সহ্য করতে পারি না। আর সেখানে তো তুই প্রায় 27 মিনিট ধরে আমার জিনিসের ওপর নজরদারি করেছিস। এতটুকু শাস্তি তো তুই ডিজার্ভ করিস। আরবি ফিস ফিস করে ছেলেটির কানের কাছে গিয়ে কথাগুলো বলল। তার গলায় এতটাই ভয়ালো সুর ছিল যে ছেলেটির মুমূর্ষু অবস্থায় কেঁপে উঠল। ছেলেটির চিৎকারে দোকানের সবাই আটকে উঠল। নিস্তব্ধতায় ছেয়ে যাওয়া পরিবেশ যেন ভয়ঙ্কর রূপ ধারণ করলো। দোকানের স্টাফরা ভয়ে জড়সড় হয়ে আছে। মেয়েগুলো আরবির ভয়ে চিৎকারও করার সাহস পাচ্ছে না। ইনায়া যেন সেখানেই ফ্রিজড হয়ে গেছে। ছেলেটির দু চোখ থেকে রক্ত গড়িয়ে পড়ছে। সে কাঁদতে কাঁদতে বলতে লাগলো। ছেড়ে দাও প্লিজ, আর কখনো হবে না। আরবি তাকে ফেলে দিল মেঝেতে। তারপর গার্ডদের দিকে তাকাতেই তারা টিস্যু ধরিয়ে দিল আরবির হাতে। আরবির রক্তমাখা আঙুল মুছতে মুছতে বলল, তোর যে চোখ ছিল আমি সেটা উপড়ে ফেলেছি। এখন যদি আবার এমন কিছু করার চেষ্টা কেউ কখনো করে তাহলে পৃথিবী থেকে আমি তার অস্তিত্ব বিলীন করে দেব। ইনায়া এখনো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। সবকিছু যেন তার কাছে একটা দুঃস্বপ্ন মনে হচ্ছে। আরবি ইনায়ার সামনে গিয়ে তুড়ি বাজাতে ইনায়ার ধ্যান আসে। আরবিকে সামনে দেখে বলল, এটা তুমি কি করলে? কেন করলে? আরবি ভাবলেশীন ভাবে উত্তর দিল, কেন করলাম, কিসের জন্য করলাম তা আমার জানা নেই। কিন্তু ওই ছেলে যখন তোমাকে দেখছিল তখন আমার খুব জেলাসি ফিল হচ্ছিল। বুকের বাঁ পাশে কেমন যেন চিনচিনে ব্যথা অনুভব হচ্ছিল। সহ্য হচ্ছিল না আমার তাই। আরবির মুখে কথা ছিনিয়ে নিয়ে ইনায়া বলল, তাই তুমি চোখের উপরে ফেলবে? শোনো, এসব করে কিছুই হবে না। তার চেয়ে বরং তুমি আমার পিছু ছেড়ে দাও আর তার সাথে আপোষে মৃত্যুর জীবন থেকে সরে যাও। তা না হলে কি সুইট হার্ট? স্টুপিড। ইনায়া আর এক মুহূর্ত সেখানে দেরি না করে আরবিকে পাশ কাটিয়ে দোকান থেকে সাথে শপিং মল থেকে বের হয়ে যায়। এটা ছিল আরবির সাথে সাক্ষাৎ হওয়ার ৫ম দিনের কাহিনী। ইনায়া ভেবেছিল হয়তো আরবি এখানেই থেমে যাবে, কিন্তু ইনায়াকে ভুল প্রমাণ করে দিয়ে সেদিন তো সবকিছুর ঊর্ধ্বে চলে গেল। ইনানের কলেজে সেদিন আর্জেন্ট প্যারেন্টস মিটিং ছিল। সাধারণত এমন মিটিংয়ে মিতুই যায়, কিন্তু সেদিন তার শরীরটা ভালো না থাকার যেতে পারেনি। মিতুর পরিবর্তে ইনায়া উপস্থিত হয়। মিটিং শেষ হতেই ইনায়া ইনানের সাথে সাক্ষাৎ করে চলে আসে। গাড়িতে উঠতে যাবে ঠিক তখনই ইনায়ার ফোন বেজে ওঠে। সে একটু সাইডে গিয়ে কথা বলতে শুরু করে। ব্যস্ত রাস্তায় মানুষের ভিড়ের মাঝে তার পাশ দিয়ে এক যুবক হেঁটে যায়। ছেলেটার বয়স খুব বেশি না হলেও আবার একেবারে কমও নয়। এক ধরনের পরিণত কিন্তু চঞ্চল ভাব তার চলাফেরা স্পষ্ট বিরাজমান। যাওয়ার সময় অসাবধানতার বশত ছেলেটার হাত ইনায়ার ওড়নার সাইডে লাগে। আর এই অসাবধানতা ভুলবশত হওয়া ভুলটাই ছেলেটার জীবনের কাল হয়ে দাঁড়ায়। ইনায়া কিছু বলার আগেই যুবকটি থামিয়ে দাঁড়িয়ে ক্ষমা চাওয়ার চেষ্টা করে। ইনায়া কিছু বলার আগেই কেউ একজন ছেলেটির শার্টের কলার ধরে টান দিয়ে বসে। ইনায়া ফোন কলে ব্যস্ত থাকায় সবকিছু বুঝতে একটু সময় লেগে যায়। আরবিকে দেখে ইনায়া ফোন কান থেকে সরিয়ে হাতে নিয়ে আরবির উদ্দেশ্যে বলে, কি সমস্যা? এসব কি? আর এইভাবে কলার ধরার মানে কি? তুমি কি আমাকে সবসময় ফলো করো নাকি? আরবি ইনায়ার কোনো কথাকে পাত্তা না দিয়ে ছেলেটির কলার ধরার অবস্থায় ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বলল, তোর তো খুব সাহস, তুই ওকে স্পর্শ করার চেষ্টা করেছিস। আরবি প্রথম যখন ছেলেটির কলার ধরে তখন ছেলেটি ভয়ে ঘেমে নিয়ে একাকার হয়ে যায়। আর আরবি তীব্র হুঙ্কার যেন প্যান্ট ভিজানোর উপক্রম হয়ে পড়েছে ছেলেটির। তাও ভয়ে জড়ানো কণ্ঠে ধীরে ধীরে বলল, আমি ইচ্ছা করে কিছু করি নাই স্যার, অসাবধানতার কারণে এমন হয়েছে। তার জন্য ম্যামকে সরিও বলেছি। ইনায়ার শপিং মলের কথা মনে হতেই মনের মধ্যে এক অজানা ভয় হতে শুরু করলো। এই ছেলেরও না জানি কি ক্ষতি করে বসে আরবি। ইনায়া নিজের ভাবনা সাইডে রেখে আরবের উদ্দেশ্যে বলল, হে আয়ু, হ্যাঁ আপনাকে বলছি, আমার ব্যাপার আমি দেখে নেব। আপনি কে আমার লাইফে ইন্টারফেয়ার করার? আর ইউ অ্যান্সার মি। আরবি চোখ ঘুরিয়ে একবার ইনায়াকে দেখে নিল। তারপর ছেলেটির কলার ছেড়ে শার্টের একটা বোতাম খোলা ছিল যেটা লাগাতে লাগাতে ইনায়ার উদ্দেশ্যে বলল, সুইট হার্ট, আমি কে সেটার আনসার না হয় পরে দিচ্ছি। আপাতত এর আগে একটা ব্যবস্থা করে নেই।
আরাবি, আমি তোমাকে না করছি, তুমি তোমার মাফিয়াগিরি অন্য কোথাও গিয়ে দেখাও আর ছেলেটিকে ছেড়ে দাও বলছি। আশেপাশের লোক সমাগম যেন আরো বেড়ে গেছে। আরাবি ইনায়ার কথাতে তোয়াক্কা না করে ছেলেটির উদ্দেশ্যে বলল, তুই ভুল করে স্পর্শ করিস আর জেনে শুনে শাস্তি তো তোকে পেতেই হবে। আরাবির ঠান্ডা মস্তিষ্কে বলা কথাটা যেন ছেলেটিকে হিমশীতল করে দিচ্ছে। তার বোঝা হয়ে গেছে তার সাথে এই মুহূর্তে খারাপ কিছু হতে চলেছে। ছেলেটি আবার আরাবির পায়ে পড়ে গেল আর বারবার বলতে লাগলো, আমার ভুল হয়ে গেছে, আমি জেনে বুঝে করি নাই।